বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভেঞ্চার গোয়েন্দা কাহিনী চাঁদপাল ঘাট, যা শ্রুতি নাটকে রূপান্তর করেছে গপ্প আর যুক্তিতক্ক। তাহলে শুরু করা যাক। চাঁদপাল ঘাট থেকে রেঙ্গুনগামী মেল স্টিমার ছাড়ছে। বহু লোকজনের ভিড়। পুজোর ছুটির ঠিক পরে বর্মা প্রবাসী 2-4 বাঙালি পরিবার রেঙ্গুন ফিরছে। কুলিরা মালপত্র তুলছে। দড়াদড়ি, ছোড়াছড়ি, হই হই। ডেকযাত্রীদের গোলমালের মধ্যে জাহাজ ছেড়ে গেল। যারা আত্মীয় স্বজনকে তুলে দিতে এসেছিল তারা তীরে দাঁড়িয়ে রুমাল নাড়তে লাগলো। সুরেশ্বরকে কেউ তুলে দিতে আসেনি, কারণ কলকাতায় তার জানাশোনা বিশেষ কেউ নেই। সবে চাকরিটা পেয়েছে। একটা বড় ওষুধ ব্যবসায়ী ফার্মের ক্যানভাসার হয়ে সে যাচ্ছে রেঙ্গুন ও সিঙ্গাপুর। সুরেশ্বরের বাড়ি হুগলি জেলার একটা গ্রামে। বেজায় ম্যালেরিয়ায় দেশটা উচ্ছন্নে গিয়েছে। গ্রামের মধ্যে অত্যন্ত বন জঙ্গল। পোড়ো বাড়ির ইট পাকার হয়ে পথে যাতায়াত বন্ধ করেছে। সন্ধ্যার পর সুরেশ্বরদের পাড়ায় আলো জ্বলে। ওদের পাড়ায় চারিদিকে বন জঙ্গল ও ভাঙা পোড়া বাড়ির মধ্যে একমাত্র অধিবাসী সুরেশ্বররা। কোনো উপায় নেই বলেই এখানে পড়ে থাকা, নইলে কোন কালে উঠে গিয়ে শহর বাজারের দিকে বাস করতো ওরা। সুরেশ্বর বিএসসি পাশ করে এতদিন বাড়িতে বসেছিল। চাকরি মেলা দুর্ঘট, আর কেই বা করে দেবে। এসবের জন্যই সে চেষ্টা পর্যন্ত করেনি। তার বাবা সম্প্রতি পেনশন নিয়ে বাড়ি এসে বসেছেন। খুব সামান্যই পেনশন। সে আয়ে সংসার চালানো কায়ক্লেশে হয়, কিন্তু তাও পাড়া গায়। শহরে সে আয়ে চলে না। বছরখানেক বাড়ি বসে থাকবার পরে সুরেশ্বর গ্রামে আর থাকতে পারল না। গ্রামে নেই লোকজন। তার সমবয়সী এমন কোনো ভদ্রলোকের ছেলে নেই যার সঙ্গে দুদণ্ড কথাবার্তা বলা যায়। সন্ধ্যা 8টার মধ্যে খেয়ে দিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়াই গ্রামের নিয়ম। তারপর কোনো দিকেই সারা শব্দ নেই। ক্রমশ এ জীবন সুরেশ্বরের অসহ্য হয়ে উঠল। সে ঠিক করলে কলকাতায় এসে টিউশনি করেও যদি চালায়, তবুও তো শহরে থাকতে পারবে এখন। আজ 5-6 মাস আগে সুরেশ্বর কলকাতায় আসে এবং দেশের একজন পরিচিত লোকের মেসে উঠে। এতদিন 1-8টা টিউশনি করেই চালাচ্ছিল। সম্প্রতি এই চাকরিটা পেয়েছে, তারই এক ছাত্রের পিতার সাহায্যেও সুপারিশে। সঙ্গে 3 বাক্স ওষুধপত্রের নমুনা আছে বলে তাদের ফার্মের মোটর গাড়ি ওকে চাঁদপাল ঘাটে পৌঁছে দিয়ে গিয়েছিল। এই প্রথম চাকরি এবং এই প্রথম দূর বিদেশে যাওয়া। সুরেশ্বরের মনে খানিকটা আনন্দ ও খানিকটা বিষাদ মেশানো এক অদ্ভুত ভাব। একদল মানুষ আছে যারা অজানা দূর বিদেশে নতুন নতুন বিপদের সামনে পড়বার সুযোগ পেলে নেচে ওঠে। সুরেশ্বর ঠিক সে দলের নয়। সে নিতান্তই ঘরকুনো ও নিরীহ ধরনের মানুষ। তার মতো লোক নিরাপদে চাকরি করে 8-10 জন বাঙালি ভদ্রলোকের মতো নির্বিঘ্নে সংসার ধর্ম পালন করতে পারলেই সুখী হয়। তাকে যে বিদেশে যেতে হচ্ছে, তাও যে সে বিদেশ নয়, সমুদ্র পাড়ের দেশে পাড়ি দিতে হচ্ছে। সে নিতান্তই দায়ে পড়ে, নইলে চাকরি থাকে না। সে চায়নি এবং ভেবেও রেখেছে এইবার নিরাপদে ফিরে আসতে পারলে অন্য চাকরির চেষ্টা করবে। কিন্তু জাহাজ ছাড়বার পরে সুরেশ্বরের মন্দ লাগছিল না। ধীরে ধীরে বোটানিক্যাল গার্ডেন, 2 তীরব্যাপী কলকারখানা পেছনে ফেলে রেখে প্রকাণ্ড জাহাজখানা সমুদ্রের দিকে এগিয়ে চলেছে। ভোর 6টায় জাহাজ ছেড়েছিল। এখন বেশ রৌদ্র উঠেছে। ডেকের একদিকে অনেকখানি জায়গায় যাত্রীরা ডেক চেয়ার পেতে গল্পগুজব জুড়ে দিয়েছে। স্টিমারের একজন কর্মচারী সবাইকে বলে গেল, পাইলট নেমে যাওয়ার আগে যদি ডাঙ্গায় কোনো চিঠি পাঠানো দরকার হয় তা যেন লিখে রাখা হয়। বয় এসে বলল, আপনাকে চায়ের বদলে আর কিছু দেব? সুরেশ্বর 2nd ক্লাসের যাত্রী। সে চা খায় না। এ খবর আগেই জানিয়েছিল এবং কিছু আগে সকলকে চা দেওয়ার সময় চায়ের পেয়ালা সে ফেরত দিয়েছে। সুরেশ্বর বলল, না, কিছু দরকার নেই। আচ্ছা বাবু, বলে বয় চলে গেল। এমন সময় কে একজন বেশ মার্জিত ভদ্রস্বরে পেছনের দিক থেকে জিজ্ঞেস করলে, মাফ করবেন, মশাই কি বাঙালি? সুরেশ্বর পেছনে ফিরে বিস্মিত হয়ে চেয়ে দেখলে এইমাত্র একজন নব আগন্তুক যাত্রী তার ডেক চেয়ার পাতবার মাঝখানে থমকে দাঁড়িয়েছে আর তাকে প্রশ্ন করছে। তার বয়স 25-26-এর বেশি নয়। একহারা, দীর্ঘ সুঠাম চেহারা, সুন্দর মুখশ্রী, চোখ দুটি বুদ্ধির দীপ্তিতে উজ্জ্বল।
সব শুদ্ধ মিলিয়ে বেশ সুপুরুষ। সুরেশ্বর উত্তর দেওয়ার আগেই সে লোকটি হাসি মুখে বলল, কিছু মনে করবেন না, একসঙ্গেই কদিন থাকতে হবে আপনার সঙ্গে। একটু আলাপ করে নিতে চাই। প্রথমটা বুঝতে পারিনি আপনি বাঙালি কিনা। এ আর মনে করবার কি, ভালোই তো হলো আমার পক্ষেও। সেকেন্ড ক্লাসে আর কি বাঙালি নেই? না, আর যারা যাচ্ছেন সবাই ডেকে, একজন কেবল ফার্স্ট ক্লাসের যাত্রী। আপনি কত দূর যাবেন? রেঙ্গুনে? আপাতত তাই বটে, সেখান থেকে যাব সিঙ্গাপুর। বেশ বেশ, খুব ভালো হলো। আমিও তাই। সরে এসে বসুন এদিকে, আপনার সঙ্গে একটু ভালো করে আলাপ জমিয়ে নিই। বাঁচলুম আপনাকে পেয়ে। আমার নাম বিমল চন্দ্র বসু। সম্প্রতি মেডিকেল কলেজ থেকে পাশ করে বেরিয়ে ডাক্তারি করবার চেষ্টায় সিঙ্গাপুর যাচ্ছি। বাড়ি আমার কলকাতায়, বুঝলেন মশাই। বাবার সম্পত্তি আছে বেশ ভালোই, তারপরও পাড়ি জমালাম। আমাদের পাড়ায় এক ভদ্রলোকের বন্ধু সিঙ্গাপুরে ব্যবসা করেন, তার নামে চিঠি নিয়ে যাচ্ছি। কথাবার্তা শুনে সুরেশ্বরের মনে হলো বিমল অত্যন্ত বুদ্ধিমান ও সাহসী। নতুন দেশে নতুন জীবনের মধ্যে যাবার আনন্দেই সে মুশকুল। সে বেশ সবল যুবকও বটে। অবশ্য সুরেশ্বর নিজেও গায়ে ভালোই শক্তি ধরে। একসময় রীতিমতো ব্যায়ামও কুস্তি করত। তারপর গ্রামে অনেকদিন থাকার সময়ে সে মাটি কোপানো, কাঠ কাটা প্রভৃতি সংসারের কাজ নিজের হাতে করত বলে হাত পা যথেষ্ট শক্ত ও কর্মক্ষম। ক্রমে বেলা বেশ পড়ে এলো। সুরেশ্বর ও বিমল ডেকে বসে নানা রকম গল্প করছে। ঘড়ির দিকে চেয়ে হঠাৎ বিমল বললে, আমি একবার কেবিন থেকে আসি, আপনি বসুন। ডায়মন্ড হারবার ছাড়িয়েছে, এখনই পাইলট নেমে যাবে। আমার চিঠিপত্র দিতে হবে ওর সঙ্গে। আপনি যদি চিঠিপত্র দেন তবে এই বেলা লিখে রাখুন। সাগর পয়েন্টের বাতিঘর দূর থেকে দেখা যাওয়ার কিছু আগেই কলকাতা বন্দরের পাইলট জাহাজ থেকে নেমে একখানা স্টিম লঞ্চে কলকাতার দিকে চলল। সাগর পয়েন্ট ছাড়িয়ে কিছু পরেই সমুদ্র। কোনো দিকে ডাঙা দেখা যায় না। ঈষৎ ঘোলা ও পাটকিলে রঙের জলরাশি চারিদিকে। সন্ধ্যা হয়েছে। সাগর পয়েন্টের বাতিঘরে আলো ঘুরে ঘুরে জ্বলছে। কতগুলি সাদা গাংচিল জাহাজের বেতারের মাস্তুলের উপর উঠছে। ঠান্ডা হাওয়ায় শীত করছে বলে বিমল কেবিন থেকে ওভারকোট টানতে গেল। সুরেশ্বর ডেকে বসে গেল। জ্যোৎস্না রাত, ডেকের রেলিংয়ের ধারে চাঁদের আলো এসে পড়েছে। সুরেশ্বরের মন এই সন্ধ্যায় খুবই খারাপ হয়ে গেল। হঠাৎ বাড়ির কথা ভেবে, বৃদ্ধ বাপ মায়ের কথা ভেবে, আসবার সময়ে বোন প্রভার অশ্রুসজল করুণ মুখখানির কথা ভেবে। পূর্বেই বলেছি, সুরেশ্বর নিরীহ প্রকৃতির, ঘরোয়া ধরনের লোক। বিদেশে যাচ্ছে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে, চাকরির খাতিরে। বিমল যদিও সুরেশ্বরের মতো ঘর কোনো নয়, তবুও তার সিঙ্গাপুরে যাবার মধ্যে কোনো দুঃসাহসিক প্রচেষ্টা ছিল না। সে চিঠি নিয়ে যাচ্ছে পরিচিত বন্ধুর নিকট থেকে সেখানকার লোকের নামে। তারা ওকে সন্ধান বলে দেবে, পরামর্শ দিয়ে সাহায্য করবে। তারপর বিমল সেখানে একখানা বাড়ি ভাড়া নিয়ে গেটের গায়ে নাম খোদাই পেতলের পাত বসিয়ে শান্ত ও সুবোধ বালকের মতো ডাক্তারি আরম্ভ করে দেবে। এই ছিল তার মতলব। যেমন 5 জনের দেশে বসে করছে, সে না হয় গিয়ে করবে সিঙ্গাপুরে। কিন্তু দুজনেই জানতো না একটা কথা। তারা জানতো না যে নিরুপদ্রব শান্তভাবে ডাক্তারি ও ওষুধের ক্যানভাসারি করতে তারা যাচ্ছেন। তাদের অদৃষ্ট তাদের দুজনকে একসঙ্গে গেঁথে নিয়ে চলেছে এক বিপদসংকুল পথযাত্রা এবং তাদের দুজনের জীবনের এক অপ্রত্যাশিত অভিজ্ঞতার দিকে। জাহাজ সমুদ্রে পড়েছে। বিস্তীর্ণ জলরাশি ও অনন্ত নীল আকাশ ছাড়া আর কিছু দেখা যায় না। একদিন দুপুরে বিমল সুরেশ্বরকে উত্তেজিত সুরে ডাক দিয়ে বললে, চট করে চলে আসুন, দেখুন কি একটা জন্তু। জন্তুটা আর কিছু নয়, উড্ডীয়মান মৎস্য। জাহাজের শব্দে জল থেকে উঠে খানিকটা উড়ে আবার জলে পড়ে অদৃশ্য হয়ে গেল। জীবনে প্রথম সুরেশ্বর উড্ডীন মৎস্য দেখল। ছেলেবেলায় চারুপাঠে ছবি দেখেছিল বটে। মাঝে মাঝে অন্য অন্য জাহাজের সঙ্গে দেখা হচ্ছে, প্রায় কলিকাতাগামী জাহাজ। ওরা জাহাজের নাম পড়ছে, ওরা কেন, সবাই। এ অকুল জলরাশির দেশে অন্য একখানা জাহাজ ও অন্য লোকজন দেখতে পাওয়া যেন কত অভিনব দৃশ্য। শত শত যাত্রী ঝুঁকে পড়েছে সাগ্রহে রেলিংয়ের উপর, নাম পড়ছে, কত কি মন্তব্য করছে। এরাও নাম পড়লে, এটার নাম ট্যাপ হাউসি। ওই আরেকটা ইরাবতী।
একখানা নামের কোনো মানে হয় না। কিলাওয়াজা। এটার আবার কি মানে কিলাওয়াজা? একখানা জাপানি NYK লাইনের জাহাজ হিৎজুমারু, উদীয়মান সূর্য আঁকা পতাকা ওড়ানো। দুদিনের দিন রাত্রে বেসিন লাইট হাউসের আলো ঘুরে ঘরে জ্বলতে দেখা গেল। সুরেশ্বর সমুদ্র পীড়ায় কাতর হয়ে পড়েছে, কিন্তু বিমল ঠিক খাড়া আছে। যদিও তার খাওয়ার ইচ্ছা প্রায় লোপ পেয়েছে। সুরেশ্বর তো কিছুই খেতে পারে না, যা খায় পেটে তলায় না। দিনরাত কেবিনে শুয়ে আছে, মাথা তুলবার ক্ষমতা নেই। জাহাজের স্টুয়ার্ড এসে দেখে গম্ভীরভাবে ঘাড় নেড়ে চলে যায়। কি বিশ্রী এই জিনিস পরের চাকরি! এত হাঙ্গামা পোয়ানো। দিব্যি ছিলাম, বাড়িতে খাচ্ছিলাম দাচ্ছিলাম। চাকরির খাতিরে বিদেশে বেরিয়ে কি ঝকমারি দেখো তো। বিমল আপন মনে ডেকে বসে বই পড়ে, ফুর্তিতে শীষ দেয়, গান করে। সুরেশ্বরকে ঠাট্টা করে বলে, হোয়াট এ গুড সেলার ইউ আর। 3 দিন 2 রাত্রি ক্রমাগত জাহাজে চলবার পরে তৃতীয় দিন সন্ধ্যায় এলিফ্যান্ট পয়েন্টের লাইট হাউস দেখা গেল। বেলাভূমি যদিও দেখা যায় না, তবুও সমুদ্রের জলের ঘোর নীল রং ক্রমশ সবুজ হয়ে ওঠাতে বোঝা গেল যে ডাঙা বেশি দূরে নেই। ডাঙার গাছপালা মাঝে মাঝে জলে ভাসতে দেখা যাচ্ছে। সন্ধ্যার অল্প পরেই জাহাজ ইরাবতীর মোহনায় প্রবেশ করল। সঙ্গে সঙ্গে জাহাজের সাইরেন বেজে উঠল। রয়্যাল মেলের নিশান উঠিয়ে দেওয়া হলো মাস্তুলে। সন্ধ্যাকাশ তখনও যেন লাল। সন্ধ্যা তারার সঙ্গে চাঁদ উঠেছে পশ্চিম আকাশে। ইরাবতী বক্ষে চাঁদের ছায়া পড়েছে। জাহাজ কিছু দূর গিয়ে নোঙর ফেললে। রাত্রে ইরাবতী নদীতে বড় জাহাজ চালানোর নিয়ম নেই। রেঙ্গুনের পাইলট রাত্রে জাহাজে থাকবে, সকালে ইরাবতী বক্ষে জাহাজ চালিয়ে নিয়ে যাবে। ভোরবেলায় কেবিন থেকে ঘুম চোখে বেরিয়ে এসে সুরেশ্বর দেখলে জাহাজ চলছে ইরাবতীর 2 তীরের সমতল ভূমি ও ধান ক্ষেতের মধ্য দিয়ে। যতদূর চোখ যায় নিম্নবঙ্গের মতো শস্য শ্যামলা ঘন সবুজ ভূমি, কাঠের ঘরবাড়ি। তারপরেই রেঙ্গুন পৌঁছে গেল জাহাজ। সুরেশ্বর বা বিমল কেউ রেঙ্গুনে নামবে না। সুরেশ্বরের রেঙ্গুনে কাজ আছে বটে, কিন্তু সে ফিরবার মুখে। ওরা দুজনেই এ জাহাজ থেকে সিঙ্গাপুরগামী জাহাজে ওদের জিনিসপত্র রেখে শহর বেড়াতে বেরোল। বেশি কিছু দেখবার সময় নেই। দুপুরের পরেই সিঙ্গাপুরের জাহাজ ছাড়বে। জাহাজের পার্সার বলে দিলে বেলা 12:30টার আগে ফিরে আসতে। নতুন দেশ, নতুন মানুষের ভিড়। ওরা যা কিছু দেখছে বেশ লাগছে ওদের চোখে। লেক, পার্ক ও সোয়েডাগং প্যাগোডা দেখে ওরা জাহাজে ফিরবার কিছু পরেই জাহাজ ছেড়ে দিল। আবার অকুল সমুদ্রে অনন্ত জলরাশি। একদিন সুরেশ্বর বিমলকে বললে, দেখো বিমল, কাল রাত্রে বড় একটা মজার স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তুমি আর আমি ছোট একটা অদ্ভুত ধরনের বজ্রা নৌকা করে সমুদ্রের কোথায় যাচ্ছি। সে ধরনের বজ্রা আমি ছবিতে দেখেছি, ঠিক বোঝাতে পারছি না এখন। তারপর ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে গেল, খালি ধোঁয়া, বিশ্রী কালো ধোঁয়া। আমরা বাঁচলাম তো না খসলাম? আমি একটা প্রস্তাব করি, শোনো। চলো দুজনে সিঙ্গাপুর গিয়ে একটা জায়গা বেছে নিয়ে ডাক্তারখানা খুলি। তুমি তোমার কোম্পানিকে বলে ওষুধ আনাবে, বেশ ভালো হবে। আমি ডাক্তারি করব। রেঙ্গুন থেকে জাহাজ ছেড়ে 2 দিন 2 রাত অনবরত যাবার পরে চতুর্থ দিন ভোরে জমি দেখা গেল। রেঙ্গুনের মতো সমতল ভূমি নয়, উঁচু নিচু, যেদিকে চাও সেদিকে পাহাড়। উপকূলের চতুর্দিকে মাছ ধরবার বিপুল আয়োজন। বড় বড় কালো রঙের খুঁটি দিয়ে ঘেরা, জাল ফেলা, জেলেদের থাকবার টিনের ঘর। পালতোলা জেলে ডিঙিতে অহরহ তীর আচ্ছন্ন। পিনাং বন্দরে জাহাজ ঢুকবা মাত্রই অসংখ্য সাম্পান এসে জাহাজের চারিধারে ঘিরলে। মাঝিরা সকলেই চিনে নেন। ওরা সাম্পানে করে বন্দরে নেমে শহর দেখতে পারবে। ঘন্টা হিসেবে দুজনে একটা রিক্সা করবে। ঘন্টা পিছু 20 সেন্ট ভাড়া। পিনাংয়ে ঠিক সমুদ্র তীরে একটা সমতল ভূমি, চারিদিকেই পাহাড়। অনেকগুলো ছোট নদী এইসব পাহাড় থেকে বার হয়ে শহরের মধ্য দিয়ে সমুদ্রে গিয়ে পড়েছে। ওরা একটা পাহাড়ের উপর চীনা মঠ দেখতে গেল। পাথরে বাঁধানো সিঁড়ি, বাগান, পুরোহিতদের ঘর, দেব মন্দির স্তরে স্তরে উঠেছে। বাগানের চারিদিকে নালার ঝর্ণার স্রোতে কত পদ্ম গাছ। মন্দিরের মধ্যে টেস্ট ধর্মজ দেব মন্দির।
এদের মধ্যে একটি মূর্তি দেখে সুরেশ্বর চমকে দাঁড়িয়ে গেল। কোনো চীনা দেবতার মূর্তি, কুটি কুটিল, কঠিন রুক্ষ মুখ, হাতে অস্ত্র, দাঁড়াবার ভঙ্গিটি পর্যন্ত আক্রোশপূর্ণ। সমস্ত পৃথিবী যেন ধ্বংস করতে উদ্যত। বিমল বললে, কি দাঁড়ালে যে? দেখেছো মূর্তিটা? মুখ চোখের কি ভয়ানক নিষ্ঠুর ভাব দেখেছো? মন্দিরের পুরোহিতদের জিজ্ঞেস করে জানা গেল ওটি টেস্ট রণদেবতার মূর্তি। হঠাৎ সুরেশ্বর বললে, চলো এখান থেকে চলে যাই। পাহাড়ের উপরে যাবে না? না, চলো। সুরেশ্বর আর উঠতে অনিচ্ছুক দেখে বিমল ওকে নিয়ে জাহাজে ফিরল। পথে বললে, তোমার কি হলো হে সুরেশ্বর? ওরকম মুখ গম্ভীর করে মনমরা হয়ে পড়লে কেন? কই না, ও কিছু নয়, চলো। জাহাজে ফিরে এসেও কিন্তু সুরেশ্বরের সে ভাবখানা দূর হলো না। ভালো করে কথা কয় না, কি যেন ভাবছে। নৈশভোজের টেবিলেও ভালো করে খেতেও পারল না। রাত 9টার পরে পিনাং থেকে জাহাজ ছাড়লে সুরেশ্বর জন্য কিছু স্বস্তি অনুভব করলে। পিনাং বন্দরের জেটির আলোকমালা দূরে মিলিয়ে যাচ্ছে। ওরা ডেকে এসে বসেছে নৈশভোজের পরে। হঠাৎ সুরেশ্বর বলে উঠল, উফ, কি ভয় পেয়ে গিয়েছিলাম ওই চীনা দেবতার মূর্তিটা দেখে। আমি তা বুঝতে পেরেছিলাম, কিন্তু সত্যি তুমি এত ভীতু তা তো জানি না। স্বীকার করি মূর্তিটা অবশ্যই কমনীয় নয়, তবুও আমার মনে হচ্ছে কি জানো বিমল, আমরা যেন ওই দেবতার কোপ দৃষ্টিতে পড়ে গিয়েছি। সবসময় সব জায়গায় যেতেন। আমরা সন্ধ্যাবেলা ওই চীনে মন্দিরে গিয়ে ভালো কাজ করি। পিনাং থেকে ছাড়বার 3 দিন পরে জাহাজ সিঙ্গাপুরে পৌঁছল। দূর থেকে সিঙ্গাপুরের দৃশ্য দেখে বিমল ও সুরেশ্বর খুব খুশি হয়ে উঠল। শুধু মালয় উপদ্বীপ কেন, সমগ্র এশিয়ার মধ্যে সিঙ্গাপুর একটি প্রধান বন্দর। বন্দরে ঢুকবার সময়ই তার আভাস পাওয়া যাচ্ছিল। অসংখ্য ছোট ছোট পাহাড় জলের মধ্য থেকে মাথা তুলে দাঁড়িয়ে, তাদের উপর সুদৃশ্য ঘরবাড়ি, চারিদিকে পিনাঙের মতো মাছ ধরবার প্রকাণ্ড আড্ডা, নীল রঙে চিত্রিত চক্ষু ড্রাগন, ঝোলানো পালতোলা সেই চীনা জাঙ্ক ও সাম্পানের সমুদ্র বক্ষ আচ্ছন্ন করে রেখেছে। বন্দরে ঢোকার মুখে একখানা ব্রিটিশ যুদ্ধজাহাজ প্রায় মাঝ দরিয়ায় নম্বর করে আছে, কয়লা নেবার জন্য। তার প্রকাণ্ড ফোকরওয়ালা 2 কামান ওদের দিকে মুখ হাঁ করে আছে, যেন ওদের গিলবার লোভে। আরও নানা ধরনের জাহাজ, স্টিম লঞ্চ, সাম্পানে, মালয় নৌকার ভিড়ে বন্দরের জল দেখা যায়। যেদিকে চোখ পড়ে শুধু নৌকো আর জাহাজ। বিমলের মনে হলো কলকাতা এর কাছে কোথায় লাগে, তার চেয়ে অন্তত 10 গুণ বড় বন্দর। চারিধারেই 12 সমুদ্র। বন্দরের মুখে ছোট বড় জাহাজ দাঁড়িয়ে, তাদের মধ্যে আর 2খানা বড় যুদ্ধ জাহাজ ওদের চোখে পড়ল। বন্দরের উত্তর পূর্ব কোণে 3 মাইলের পরে বিখ্যাত নৌবহরের আড্ডা। দূর থেকে দেখা যায় বড় বড় ইস্পাতের খুঁটি। বেতালের মাছ তুলে সেদিকটা অরণ্যের সৃষ্টি করেছে। জাহাজের কয়লা নেবার একটা প্রধান আড্ডা সিঙ্গাপুর। পূর্ব দিক থেকে পশ্চিম ও দক্ষিণ থেকে পূর্বগামী সব রকম জাহাজকেই এখানে দাঁড়াতে হয় কয়লার জন্য। এর বিপুল ব্যবস্থা আছে। বহুদূর ধরে পর্বতাকারে কয়লা রক্ষিত হয়েছে, যেন সমুদ্রের ধারে ধারে অনেক দূর পর্যন্ত একটা অবিচ্ছিন্ন কয়লার পাহাড়ের সারি চলে গিয়েছে। বন্দরে জাহাজ এসে থামলে সুরেশ্বর ও বিমল চিনি কুলি দিয়ে মালপত্র এনে 2খানা রিক্সা ভাড়া করলে। ওরা দুজনেই একটা ভারতীয় হোটেল দেখে নিয়ে সেখানে উঠল। বিকালের দিকে সুরেশ্বর তার ওষুধের ফার্মের কাজে কয়েক জায়গায় ঘুরে এলো। বিমল যে ভদ্রলোকের নামে চিঠি এনেছিল তার সঙ্গে দেখা করতে গেল। সন্ধ্যার পূর্বে সুরেশ্বর জিজ্ঞেস করলে, কি হয়েছে, অমনভাবে বসে কেন? ভাই, এত দূরে পয়সা খরচ করে আসাই মিথ্যে হলো। আমি যা ভেবে এখানে এলাম তা হবার কোনো আশা নেই। যে ভদ্রলোকের নামে চিঠি এনেছিলাম তার নিজের ভাগ্নে ডাক্তার হয়ে এসে বসেছে। আমার কোনো আশাই নেই। তাতে কি হয়েছে? এত বড় সিঙ্গাপুর শহরে 2জন বাঙালি ডাক্তারের স্থান হবে না? খেপেছে তুমি? আমি ওষুধের দোকান খুলছি, তুমি সেখানে ডাক্তার হয়ে বসো, দেখো কি হয় না হয়। হঠাৎ সুরেশ্বরের মনে হলো তাদের ঘরের বাইরে জানালার কাছে কে যেন একজন ওদের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। ওকে। সুরেশ্বর তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেখলে। তার মনে হলো
একজন যেন বারান্দার মোড়ে অদৃশ্য হয়ে গেল। ও কিছু কে একজন গেল। তারপর ওরা দুজনে অনেক রাত পর্যন্ত সিঙ্গাপুরের ভারতীয় পাড়ার একখানা ওষুধের দোকান খুলবার সম্বন্ধে জল্পনা করবে। বিমল হাজারখানেক টাকা এখন ঢালতে প্রস্তুত আছে। সুরেশ্বর নিজেদের ফার্মকে বলে ওষুধের জোগাড় করবে। বড় ডাকঘরের ক্লক টাওয়ারে ডং ডং করে রাত 11টা বাজল। হোটেলের চাকর এসে দুজনের খাবার দিয়ে গেল। শিখের হোটেল। মোটা মোটা সুস্বাদু রুটি ও মাংস, আস্ত মাসকলাইয়ের ডাল ও আলুর তরকারি, এই আহার্য সারাদিনের ক্লান্তির পরে তা অমৃতের মতো লাগলো ওদের। আহার আদি সেরে সুরেশ্বর শোবার জোগাড় করতে যাচ্ছে, এমন সময় বিমল হঠাৎ দরজার কাছে গিয়ে বাইরের দিকে চেয়ে দেখলে কি? আমার ঠিক মনে হলো কে একজন জানলাটার কাছে দাঁড়িয়েছিল, কাউকে দেখলুম না কিন্তু। সুরেশ্বরের কিরকম সন্দেহ হলো। বিদেশ বিভূই জায়গা, নানা রকম বিপদের আশঙ্কা এখানে পদে পদে। সাবধান থাকাই ভালো। দরজা বেশ বন্ধ করে দিয়ে শুয়ে পড়ো, রাতও হয়েছে অনেক। সুরেশ্বরের ঘুম ছিল সজাগ। তা অনেক রাত্রে একটা কিসের শব্দেও ঘুম ভেঙে বিছানার উপর উঠে বসল সন্দিগ্ধ মন নিয়ে। বিছানার শিওরের দিকে জানালাটা খোলা ছিল। বিছানা ও জানলার মধ্যে একটা ছোট টেবিলের দিকে নজর পড়াতে সুরেশ্বর দেখলে টেবিলটার উপর ঢিল জড়ানো এক টুকরো কাগজ। এটাই বোধ হয় একটু আগে জানালা দিয়ে এসে পড়েছে। তার শব্দে ওর ঘুম ভেঙে গিয়েছে। ঘরে আলো জ্বালাই ছিল। কাগজের টুকরোটাও পড়লে তাতে ইংরেজিতে লেখা রয়েছে, যার বাংলাটা এরকম: আপনারা ভারতীয়, যতদূর জানতে পেরেছি সিঙ্গাপুরে আপনারা নবাগত ও চিকিৎসা ব্যবসায়ী। কাল দুপুরবেলা বোটানিক্যাল গার্ডেনের অর্কিডের ঘরের উত্তর কোণে যে বড় ডুরিয়ান ফলের গাছ আছে তার নিচে অপেক্ষা করবেন দুজনেই। আপনাদের দুজনের পক্ষেই লাভজনক কোনো প্রস্তাব উত্থাপিত হবে। আসতে ইতস্তত করবেন না। লেখার নিচে নাম সই নেই। দেখি কাগজখানা, ব্যাপার কি? এ ওর মুখের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ দুজনেই নীরব। সুরেশ্বর প্রথমে কথা বললে, কেউ তামাশা করছে বলে মনে হচ্ছে, কি বলো? কিন্তু তাই বা করবে কে? আমাদের চেনেই বা কে? কিছু বুঝতে পারছি না। কোনো খারাপ উদ্দেশ্য আছে বলে মনে হয় নাকি? কি খারাপ উদ্দেশ্য? আমরা যে খুব বড় লোক নই তার প্রমাণ ভিক্টোরিয়া হোটেল বা এম্পায়ার হোটেলে না উঠে এখানে উঠেছি। টাকা করি সঙ্গে নিয়েও যাচ্ছি না। সুতরাং কি করতে পারে আমাদের? বাদ দাও, এখন ঘুমিয়ে পড়ো, কাল দেখা যাবে। সে রাত্রের মতো দুজনে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে বিমল বললে, চলো যাওয়াই যাক। এত ভয় কিসের? বোটানিক্যাল গার্ডেন তো আর নির্জন মরুভূমি নয়, সেখানে কত লোক বেড়ায় নিশ্চয়ই। নতুন দুজনকে খুন করে দিনের আলোয় টাকা কড়ি নিয়ে পালিয়ে যাবে, এত ভরসা কারোর হবে না। দুপুরের পরে হোটেল থেকে বেরিয়ে কুয়ালা জোহরের স্ট্রিটের মুখ থেকে একখানা রিক্সা ভাড়া করবে। ম্যাসিডন কোম্পানির সোডা ওয়াটারের দোকানের সামনে একজন চীনা ভদ্রলোক ওদের রিক্সা থামিয়ে চিনি রিক্সাওয়ালাকে কি জিজ্ঞেস করবে। তারপর উত্তর পেয়ে লোকটি চলে গেল। বিমল রিক্সাওয়ালাকে ইংরেজিতে জিজ্ঞেস করলে, কি বললে তোমাকে? হে, জিজ্ঞেস করলে সদাগরি কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি বললে? আমি কিছু বলিনি, বলবার নিয়ম নেই আমাদের। সিঙ্গাপুর খারাপ জায়গা মিস্টার। বোটানিক্যাল গার্ডেন শহর ছাড়িয়ে প্রায় 2 মাইল দূরে। শহর ছাড়িয়ে প্রকাণ্ড একটা কিসের কারখানা। তারপর পথের দুধারে ধনীমালয়, ইউরোপীয় ও চীনাদের বাগান বাড়ি। এমন ঘন সবুজ গাছপালার সমাবেশ ও শোভা বিমল ও সুরেশ্বর বাংলাদেশের ছেলে হয়েও দেখেনি। কারণ বিষুবরেখার নিকটবর্তী এসব স্থানের মতো উদ্ভিদ সংস্থান ও প্রাচুর্য পৃথিবীর অন্য কোথাও হওয়া সম্ভব নয়। মাঝে মাঝে রাবারের বাগান। বোটানিক্যাল গার্ডেনে পৌঁছে ওরা রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বিদায় করবে। প্রকাণ্ড বড় বাগান, কত ধরনের গাছপালা, বেশিরভাগই মালয় উপদ্বীপ জাত। বড় বড় রুটি ফলের গাছ। ডুরিয়ান পাকবার সময় বলে ডুরিয়ান ফলের গাছের নিচ দিয়ে যেতে পাকা ডুরিয়ান ফলের দুর্গন্ধ বেরোচ্ছে। সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেনের নারিকেল কুঞ্জ একটি অদ্ভুত সৌন্দর্যময় স্থান। এত উঁচু উঁচু নারিকেল গাছের এমন ঘন সন্নিবেশ ওরা কোথাও দেখেনি। নিস্তব্ধ দুপুরে নারিকেল বৃক্ষ শ্রেণীর মাথায় কি পাখি ডাকছে সুস্বরে
আকাশ সুনীল। জায়গাটা বড় ভালো লাগলো ওদের। অর্কিড হাউস খুঁজে বার করে তার উত্তর পূর্ব কোণে সত্যই খুব বড় একটা ডুরিয়ান ফলের গাছ দেখা গেল। সে গাছেরও ফল পেকে যথারীতি দুর্গন্ধ বেরোচ্ছে। একটু সতর্ক থাকো, দেখা যাক না কি হয়। চলো ওইখানটায় গিয়ে বসি। সবুজ টিয়ার ঝাঁক গাছের ডালে ডালে উড়ে বসছে। একটা অপূর্ব শান্তি চারিদিকে। ওরা দুজনে ডুরিয়ান গাছের ছায়া শুকনো লতা পাতা পেতে বসে অপেক্ষা করতে লাগল। মিনিট 3ও হয়নি, এমন সময় কিছু দূরে এক মাদ্রাজি ও একজন চীনা ভদ্রলোককে ওদের দিকে আসতে দেখা গেল। সুরেশ্বর ও বিমল দুজনেই উঠে দাঁড়াল। ওরা কাছে এসে অভিবাদন করল। মাদ্রাজি ভদ্রলোকটি অত্যন্ত সুপুরুষ ও সুবেশ। তিনি বেশ পরিষ্কার ইংরেজিতে বললেন, আপনারা ঠিক এসেছেন তাহলে। ইনি মিস্টার আচিন, স্থানীয় কনসুলেট অফিসের মিলিটারি অ্যাটাচে। আর আমার নাম সুব্বা রাও। পরস্পরের অভিবাদন বিনিময় শেষ হবার পর চারজনই সেই ডুরিয়ান গাছের তলায় বসল। সমগ্র বোটানিক্যাল গার্ডেনে এর চেয়ে নির্জন স্থান আছে কিনা সন্দেহ। প্রথমেই একটা কথা জিজ্ঞেস করি, আপনারা দুজনেই উপাধিকারী ডাক্তার তো? আমি ডাক্তার নই, ঔষধ ব্যবসায়ী। তবে বিমল সাহেব পাশ করা ডাক্তার। দুজনকেই আমাদের দরকার। একটা কথা প্রথমেই বলি, আমাদের দেশ ঘোর বিপন্ন। আমরা ভারতের সাহায্য চাই। জাপান অন্যায়ভাবে আমাদের আক্রমণ করেছে। দেশে খাদ্য নেই, ওষুধ নেই, ডাক্তার নেই। আমরা গোপনে ডাক্তারি ইউনিট গঠন করে দেশে পাঠাচ্ছি, কারণ আইনত বিদেশ থেকে আমরা তা সংগ্রহ করতে পারি না। আপনারা বুদ্ধের দেশের লোক, আমরা আপনাদের মন্ত্র শিষ্য। আমাদের সাহায্য করুন। এর বদলে আমাদের দরিদ্র দেশ $200 মাসিক বেতন ও অন্যান্য খরচ দেবে। এখন আপনারা বিবেচনা করে বলুন আপনাদের কি মত। যদি রাজি হই, কবে যেতে হবে? 1 সপ্তাহের মধ্যে। লুকিয়ে যেতে হবে, কারণ এখন হংকং যাবার পাসপোর্ট আপনারা পাবেন না। আমার গভর্নমেন্ট সেই ব্যবস্থা করবেন ও আপনাদের এখানে এই 1 সপ্তাহ থাকার খরচ বহন করবেন। আপনারা যদি রাজি হন, আমার গভর্নমেন্ট আপনাদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবেন। জবাব এখনই দিতে হবে না, ভেবে দেখুন আপনারা। আজ সন্ধ্যাবেলা জোহর স্ট্রিটের বড় পার্কের ব্যান্ড স্ট্যান্ডের কাছে আমি ও আচিন থাকব, কিন্তু দয়া করে কাউকে জানাবেন না। আমরা তাহলে চলি। কি বলো সুরেশ্বর, শুনলে তো সব ব্যাপার। চলো যাই। এখন আমাদের বয়স কম, দেশ বিদেশে যাবার তো এই সময়। একটা বড় যুদ্ধের সময় মেডিকেল ইউনিটে থাকলে ডাক্তার হিসাবে তোমারও অনেক জ্ঞান হবে। চীন দেশটাও দেখা হয়ে যাবে পরের পয়সা। আমার তো খুবই ইচ্ছে, শুধু তুমি কি বলো তাই ভাবছিলাম। সন্ধ্যাবেলায় ওরা এসে জহুর স্ট্রিটের পার্কের ব্যান্ড স্ট্যান্ডের কোণে আচিন ও সুব্বা রাওয়ের সাক্ষাৎ মেলে। ওদের সব কথাবার্তা শুনে আচিন বললে, তাহলে আপনাদের রওনা হতে হবে কাল রাত্রে। কদিনে আপনাদের হোটেলের বিল যা হয়েছে তা কাল বিকেলেই চুকিয়ে দিয়ে জিনিসপত্র নিয়ে আপনারা এইখানে অপেক্ষা করবেন। বাকি ব্যবস্থা আমি করব। আর এই নিন। কথা শেষ করে বিমলের হাতে একখানা কাগজ গুজে দিয়ে আচিন ও সুব্বারাও চলে গেল। বিমল খুলে দেখল কাগজখানা $100। পরদিন সকাল থেকে ওরা বাড়িতে চিঠিপত্র লেখা, কিছু কিছু জিনিসপত্র কেনা ইত্যাদি নিয়ে ব্যস্ত রইল। বৈকালে নির্দেশ মতো আবার ব্যান্ড স্ট্যান্ডের কোণে এসে দাঁড়ালো। একটু পরে আচিন এলেন। বিমলকে জিজ্ঞেস করলেন, আপনাদের জিনিসপত্র হোটেলেই আছে। হোটেলে রেখে ভালো করেন। একখানা ট্যাক্সি নিয়ে হোটেলে গিয়ে জিনিসপত্র তুলে নিয়ে এখানে আসুন। আমি এখানেই থাকি। পার্কের কোণে ছোট রাস্তাটার উপর গাড়ি দাঁড় করিয়ে হর্ন দিতে বলবেন। আপনাদের আর কিছু লাগবে? না, ধন্যবাদ। যা দিয়েছেন তাই যথেষ্ট। আধ ঘন্টার মধ্যেই বিমল ও সুরেশ্বর ট্যাক্সিতে ফিরে পার্কের কোণে দাঁড়িয়ে হর্ন দিতে লাগল। আচিন এসে ওদের গাড়িতে উঠে মালয় ভাষায় ড্রাইভারকে কি বলল। সে ট্যাক্সি বড় পোস্ট অফিসের সামনে এসে দাঁড় করালো। এখানে কি হবে? বিমলের কথা শেষ হতে না হতে ওদের ট্যাক্সির পাশে একখানা নীল রঙের হুইপ প্যান্ট গাড়ি এসে দাঁড়ালো।
স্টিয়ারিং ধরে আছে একজন চীনা ড্রাইভার। আচিন বললেন, উঠুন পাশের গাড়িতে। পরে তার ইঙ্গিত মতো দুজন ড্রাইভার মিলে জিনিসপত্র সব নতুন গাড়িখানায় তুলে দিলে। গাড়ি যখন তীরবেগে সিঙ্গাপুরের অজানা বড় রাস্তা পেয়ে চলেছে, তখন বিমল বলল, অত সদরে দাঁড়িয়ে ও ব্যবস্থা করলেন কেন? কেউ যদি টের পেয়ে থাকে? কেউ করবে না জানি বলেই ওই ব্যবস্থা। এই সময়ে চীনা ডাকনিতে রোজ কনসুলেট অফিসের লোক এখানে আসবে, সকলেই জানে। আমার পরনে কনসুলেট ইউনিফর্ম। আমি লুকিয়ে কোনো কাজ করতে গেলে সন্দেহের চোখে লোকে দেখবে। সদরে কেউ কিছু হঠাৎ মনে করবে না। একটু পরেই সমুদ্র চোখে পড়ল নারিকেল শ্রেণীর আড়ালে। শহর ছাড়িয়ে একটু দূরে একটা নিভৃত স্থানে এসে গাড়ি একটা বাংলোর কম্পাউন্ডের মধ্যে ঢুকল। পাশেই নীল সমুদ্র। আচিন বললেন, এখানে নামতে হবে। বাংলোর এই ঘরে আপনারা বসুন, আমি যাই। এখানে নিশ্চিন্ত মনে থাকুন, কোনো ভয় নেই। যথাসময়ে আপনাদের খাবার দেওয়া হবে, বাকি ব্যবস্থা সব রাত্রে। আচিন চলে গেলেন। একটু পরে জনৈক চীনা ভৃত্য ছোট ছোট পেয়ালায় সবুজ চা ও কুমড়োর বিচির কেক নিয়ে ওদের সামনে রাখল। বিমল বললে, এ আবার কি চিজ বাবা? ইঁদুর ভাজা টাজা নয় তো? ইঁদুর নয়, কুমড়োর বিচি, তাই স্পষ্টই টের পাওয়া যাচ্ছে। তবে ইঁদুর খাওয়া অভ্যাস করতে হবে, নইলে হরিমটর খেয়ে থাকতে হবে চীন দেশে। কেকটা কিন্তু খেতে সেই। চা পানের পরে ওরা বাংলোর চারিধারে একটু ঘুরে বেড়ালে। সিঙ্গাপুরের উপকণ্ঠে নির্জন স্থানে সমুদ্র তীরে বাংলোটি অবস্থিত। সমুদ্রের দিকে এক সারি ঝাউ অপরাহ্নে বাতাসে শোষ করছিল। দূরে সমুদ্র বক্ষে অস্ত সূর্যের আভা পড়ে কি সুন্দর দেখাচ্ছে। সুরেশ্বর ভাবছিল হুগলি জেলার তাদের সেই গ্রাম, তাদের পুরনো বাড়ি, বাপ মায়ের কথা। জীর্ণ সানবাঁধানো পুকুর ঘাটের পৈঠা বেয়ে মা পুকুরে গা ধুতে নামছেন এতক্ষণ। জীবনের কি সব অদ্ভুত পরিবর্তনও ঘটে। 3 মাস মাত্র আগে সেও এমনি সন্ধ্যায় ওই গ্রামের খালের ধারটিতে একা পায়চারি করে বেড়াত। ও কিভাবে কোথায় গেলে চাকরি পাওয়া যায় সেই ভাবনাতে ব্যস্ত থাকত। আর আজ কোথায় কত দূরে এসে পড়েছে। বিমল মুগ্ধ হয়েছিল এই সুদূর প্রসারী শ্যামল সমুদ্রবেলার সন্ধ্যার শোভার দৃশ্যে। সে ভাবছিল, কবি ও ঔপন্যাসিকদের পক্ষে এমন বাংলো তো স্বর্গ। মাথার উপরকার নীল আকাশ, এই সবুজ ঝাউয়ের সারি, ওই সমুদ্র বক্ষের ছোট ছোট পাহাড়, সত্যিই স্বর্গ। গভীর রাত্রে আচিন এসে ওদের উঠালেন। একখানা মোটরে 8 মাইল আন্দাজ গিয়ে সমুদ্র তীরের একটা নির্জন স্থানে ওরা জিনিসপত্র সমেত ছোট একটা জালি বোটে উঠল। দূরে বন্দরের আলোর সারি দেখা যাচ্ছে। অন্ধকার রাত্রি, নির্জন সমুদ্র বক্ষ। কিছু দূরে একটা চীনা জাঙ্ক অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। জালি বোট গিয়ে জাঙ্কের গায়ে লাগলো। দড়ি সিঁড়ি বেয়ে ওরা জাঙ্কে উঠল। পাটাতনের নিচে একটা ছোট কামরা ওদের জন্য নির্দিষ্ট ছিল। কামরাতে একটা চীনা মাদুর বিছানো, বেতের বালিশ, চীনা লণ্ঠন, রঙিন গালার পুতুল, কাজ করার ফুলের টবে নার্সিসাস ফুল গাছ, এমনকি ছোট খাঁচা সমেত একটি ক্যানারি পাখি। কামরা আপনাদের পছন্দ হয়েছে তো? সুন্দর সাজানো কামরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। আমাদের বিপন্ন দেশকে দয়া করে আপনারা সাহায্য করবার জন্য এত কষ্ট স্বীকার করে অজানা ভবিষ্যতের দিকে চলেছেন। ভগবান বুদ্ধের দেশের লোক আপনারা। সব সময় আপনারা আমাদের নমস্য। ভগবান বুদ্ধের আশীর্বাদ আপনাদের উপরও বর্ষিত হোক। আপনি তো সঙ্গে যাবেন না? এ নৌকো ঠিক জায়গায় আমাদের নিয়ে যাবে তো? সেই বিষয়ে ভাববেন না। এই চীন গভর্নমেন্টের বেতনভোগী জাঙ্ক 3 দিন পরে একখানা চীনা জাহাজ আপনাদের তুলে নেবে। কারণ সামনে দুস্তর চীন সমুদ্র। জাঙ্কে সেই সমুদ্র পার হওয়া তো যাবে না। বিদায়। আচিন বিদায় নেবার পরে নৌকা নোঙর ওঠালে। জাঙ্কের সুসজ্জিত কামরায় মোমবাতির আলো জ্বলছে। অনুকূল বায়ু ভরে চীন সমুদ্র বেয়ে নৌকো চলেছে। ঘন অন্ধকার, কেবল আলোকোৎক্ষেপক ঢেউগুলি যেন জোনাকির ঝাঁকের মতো চলছে। বিমল বলল, এখান থেকে হংকং 1700-1800 মাইল দূর এক ভীষণ চীন সমুদ্র। আর এই জাং তো এখানে মোচার খোলা। প্রাণ নিয়ে এখন ডাঙায় পা দিতে পারলে তো হয়। এসে ভালো করনি বিমল।
ঝোঁকের মাথায় তখন দুজনই আচিনের কথায় ভুলে গেলুম কেমন দেখলে। এই জাংকে যদি তোমায় আমায় খুন করে এরা জলে ভাসিয়ে দেয়, এদের কে কি করবে? কেউ জানে না আমরা কোথায় আছি, কেউ একটা খোঁজ পর্যন্ত করবে না। ওসব কথা ভেবে কেন মন খারাপ করো? বাইরে যে সমুদ্রের দৃশ্যটা একবার দেখো। ফসফোরেসেন্ট ঢেউগুলো কি চমৎকার দেখাচ্ছে। মাঝে মাঝে কেমন এক প্রকার শব্দ হচ্ছে সমুদ্রের মধ্যে। ওগুলো কি? ওরা কাউকে কিছু বলতে পারে না। ইংরেজি ভাষা কে জানে নব্বই, তা ওদের জানা নেই। রাত্রে ওদের ঘুম হলো না। ক্রমে পূব দিক ফর্সা হয়ে এলো। রাত ভোর হয়ে গেল। একটু পরে সূর্য উঠল। সকাল থেকে নৌকা ভয়ানক নাচুনি ও দুলুনি শুরু করে দিল। চীন সমুদ্র অত্যন্ত বিপজ্জনক, সর্বদা চঞ্চল, ঝড় তুফান লেগেই আছে। ওরা সমুদ্র পীড়ায় কাতর হয়ে কামরার মধ্যে ঢুকে চিত হয়ে শুয়ে পড়ে। আহার বিহারে রুচি রইল না। সেদিন বিকেলে এক মস্ত ঢেউয়ের মাথায় একটি কাটল ফিশ এসে পড়লে জাঙ্কের পাটাতে। সেটা তখনও জ্যান্ত। পালাবার আগেই চীনা মাঝিরা ধরে ফেলল। জাঙ্কে যা খাবার দেয় সে ওদের মুখে ভালো লাগে না। ভাত ও শুটকি মাছের তরকারি। সমুদ্র পীড়ায় আক্রান্ত দুটি বাঙালি যাত্রীর পক্ষে চীনা ভাত তরকারি খাওয়া প্রায় অসম্ভব। সুরেশ্বর বললে, জকমারি করেছে সে ভাই, না খেয়ে তো দেখছি আপাতত মরতে হবে। তৃতীয় দিন দুপুরে দূরের দিকবলয়ে একখানা বড় স্টিমারের ধোঁয়া দেখা গেল। ওরা দেখলে জাঙ্কের সারেং দূরবীন দিয়ে সেদিকে চেয়ে উদ্বিগ্ন মুখে কি আদেশ দিলে। মাঝি মাল্লারা পাল নামিয়ে ঘুরিয়ে দিচ্ছে। আবার উল্টো দিকে যাবে নাকি? ব্যাপার কি? নৌকা ঘুরাচ্ছে কেন? সারেং দূরের অস্পষ্ট জাহাজটার দিকে আঙুল দিয়ে দেখিয়ে উদ্বিগ্ন মুখে বলল, ইংলিশ ক্রুজার মিস্টার, ভেরি বিগ ক্রুজার, বিগ গান। তাতে তাতে তোমাদের ভয় কি? ওরা তোমাদের কিছু বলতে যাবে কেন? কিন্তু সুরেশ্বর জানত না সারেংয়ের আসল ভয়ের কারণ কোনখানে। চীনা সমুদ্রে চীনা বোম্বেটের উপদ্রব নিবারণের জন্য ব্রিটিশ যুদ্ধ জাহাজ, সর্বপ্রকার চীনা নৌকো জাহাজ ও জাঙ্কের উপর, বিশেষ করে বন্দর থেকে দূরে বার সমুদ্র দিয়ে যেসব যায় তাদের উপর খর দৃষ্টি রাখে। ওদের জাঙ্কে দেখে সন্দেহ হলেই থামিয়ে থানা তল্লাশি করবেই। তাহলে এ জাঙ্কে যে বেআইনি আফিম রয়েছে পাটাতনের নিচে লুকানো তা ধরা পড়ে যাবে। চীনা মাঝিগুলি অতিশয় ধূর্ত। যুদ্ধ জাহাজ দূর থেকে যেমনি দেখা অমনি জাঙ্ক মাঝ সমুদ্রে ঝুপ করে নোঙর নামিয়ে দিলে ও পাটাতনের নিচে থেকে মাছ ধরার জাল বার করে সমুদ্রে ফেলতে লাগলো। দেখতে দেখতে জাঙ্কখানা একখানি চীনা জেলে ডিঙিতে পরিবর্তিত হয়ে গেল। উহ, কি চালাক দেখেছ? চালাক তাই রক্ষে, নইলে ব্রিটিশ যুদ্ধ জাহাজ এসে যদি আমাদের ধরতো, বিনা পাসপোর্টে ভ্রমণ করার অপরাধে তোমায় আমায় জেল খাটতে হবে। সে হুঁশ আছে? ধূসর বর্ণের বিরাটাকায় ব্রিটিশ ক্রুজারখানা ক্রমেই নিকটে এসে পড়ছে। এখন তার বড় বড় ফোকরওয়ালা কামানগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। সমুদ্রের বুকে একটা ধূসর বর্ণের পর্বত যেন ধীরে ধীরে জেগে উঠছে। যদি কোনো সন্দেহ করে একটি বড় কামান তাদের দিকে দাগে, আর ওদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে। চীনা মাঝি মাল্লাগুলো মহা উৎসাহে ততক্ষণ জাল ফেলে মাছ ধরছে। সুরেশ্বর ও বিমলের বুক ডিপ ডিপ করছে উদ্বেগে ও উত্তেজনায়। কিন্তু সৌভাগ্যের বিষয় যুদ্ধ জাহাজখানা ওদের দিকে লক্ষ্যই করলে না। ওদের প্রায় 1 মাইল দূরে দিয়ে সোজা পূর্ণবেগে সিঙ্গাপুরের দিকে চলে গেল। জাঙ্ক শুদ্ধ লোক হাঁপ ছেড়ে বাঁচল। দুপুরের পরে দূরে একটা ছোট দ্বীপ দেখা গেল। জাঙ্ক গিয়ে ক্রমে দ্বীপের পাশে নোঙর করল। বিমল ও সুরেশ্বর শুনলেন নৌকার জল ফুরিয়ে গেছে এবং এখানে মিষ্ট জল পাওয়া যায়। ওরা সেখানে থাকতে থাকতে আরেকখানা বড় জাঙ্ক বিপরীত দিক থেকে এসে ওদের কাছেই নোঙর করল। বিমলদের জাঙ্কের মাঝিরা বেশ একটু ভীত হয়ে পড়ল নবাগত নৌকাখানা দেখে। সকলেই ঘন ঘন চকিত দৃষ্টিতে সেদিকে চায়। যদিও ভয়ের কারণ যে কি তা সুরেশ্বর বা বিমল কেউই বুঝতে পারল না। কিন্তু একটু পরে সেটা খুব ভালো করেই বোঝা গেল। ও নৌকা থেকে 10-12 জন গুন্ডা ও বর্বর আকৃতির চীনেমেন এসে ওদের জাঙ্ক ঘিরে ফেললে। সকলের হাতে বন্দুক, কারো হাতে ছোরা। ওদের জাঙ্কের কেউ কোনো রকম বাধা দিলে না, দেও সম্ভব ছিল না।
দস্যুরা দলে ভারী, তাছাড়া অত বন্দুক এ নৌকায় ছিল না। সকলের মুখ বেঁধে ওরা নৌকায় যা কিছু ছিল সব কেড়ে নিয়ে নিজেদের জানকে উঠালে। বিমল ও সুরেশ্বরের কাছে যা ছিল সব গেল, আচিন প্রদত্ত $100 নোটখানা পর্যন্ত, কারণ সেখানা ভাঙাবার দরকার না হওয়ায় ওদের বাক্সেই ছিল। চীন সমুদ্রের বোম্বেটের উপদ্রব সম্বন্ধে বিমল ও সুরেশ অনেক কথা শুনেছিল। সিঙ্গাপুরে আরও শুনেছিল যে জাপানের সঙ্গে যুদ্ধ আসন্ন হওয়ায় সমস্ত হংকংয়ের নিকটবর্তী সমুদ্রে জড়ো হচ্ছে এদিকে, সুতরাং বোম্বেটেদের মাহেন্দ্রক্ষণ উপস্থিত। চীন ও মালয় জলদস্যুরা শুধু লুটপাট করেই ছেড়ে দেয়, যাত্রীদের প্রাণ নষ্ট করে। কারণ এরা বেঁচে ফিরে গিয়ে অত্যাচারের সংবাদ সিঙ্গাপুর বা হংকংয়ে প্রচার করলেই চীন ও ব্রিটিশ গভর্নমেন্ট কড়াকড়ি পাহারা বসাবে সমুদ্রে। মরা মানুষ কোনো কথা বলে না। এ প্রাচীন নীতি অনেক ক্ষেত্রেই বড় কাজ দেয়। দেখা গেল বর্তমান দস্যুরা এই নীতি ভালোভাবেই জানে, কারণ জিনিসপত্র ওদের জাঙ্কে রেখে এসে ওরা আবার ফিরে এলো বিমলদের নৌকোয়, যেখানে পাটাতনের উপর মাঝি মোল্লার দল সারি সারি মুখ ও হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। বিমল ছিল নিজের কামরায়, সুরেশ্বর কোথায় বিমল তা জানে না। একজন বদমাইশকে ছোড়া হাতে ওর কামরায় ঢুকতে দেখে বিমল চমকে উঠল। লোকটা সম্ভবত চীনাম্যান, বয়স আন্দাজ 30, সার্কাসের পালোয়ানের মতো জোয়ান নীল ইজের আর একটি বুক কাটা কোর্তা গায়ে। মুখখানা দেখতে খুব কুশ্রী নয়, কিন্তু কঠিন ও নিষ্ঠুর। ওর হাতে অস্ত্রখানা বিমল লক্ষ্য করে দেখলে ঠিক ছোড়া নয়, মালয় উপদ্বীপে যাকে ক্রিস বলে তাই। যেমনি চকচকে তেমনি সেখানে ক্ষুরধার বলে মনে হলো। সে ক্রিসখানা বিমলের সামনে উঁচু করে তুলে ধরে দেখিয়ে বললে, আমি তোমাকে একটু বিরক্ত করতে এসেছি, কিছু মনে করো না। বিমলের মুখ বাঁধা, সে কি করে কথা বলবে? লোকটা পকেট থেকে একটা চামড়ার থলি বার করে সেটার মুখ খুলে বিমলের চোখের সামনে মেলে ধরল। শুকনো আমচুরের মতো কতগুলি কি জিনিস তার মধ্যে রয়েছে। বিমল অবাক হয়ে ভাবছে জিনিসগুলো কি, বা তাকে এগুলো দেখানোর সার্থকতাই বা কি। এমন সময় লোকটা একটা শুকনো আমচুর বার করে ওর নাকের সামনে ধরে বলল, চিনতে পারলে না কি জিনিস? বিমল এতক্ষণে জিনিসটা চিনতে পারলে এবং চিনে ভয়ে ও বিস্ময়ে শিউরে উঠল। সেটা একটা কাটা শুকনো কান, মানুষের কান। বুঝেছো এবার? হ্যাঁ, এটা আমার এক বাতিক, মানুষের কান সংগ্রহ করা। তোমাকেও তোমার কান দুটির জন্য একটুখানি কষ্ট করতে হবে। আশা করি মনে কিছু করবে না। এসো, একটু এগিয়ে এসো দেখি। বিমল নিরুপায়, মুখ দিয়ে একটা কথা বার করবার পর্যন্ত ক্ষমতা নেই তার। এক মুহূর্তে তার মনে হলো হয়তো সুরেশ্বরের সমানই অবস্থা ঘটেছে। এতক্ষণে তারও অশেষ দুর্দশা হচ্ছে এই পিতবর্ণ বর্বরদের হাতে। বুদ্ধদেবের ধর্মকে এরা বেশ আয়ত্ত করেছে বটে। লোকটা সময়ের মূল্য বোঝে, কারণ কথা শেষ করে বুদ্ধ শিষ্যের এই বিচিত্র নমুনাটি চকচকে ক্রিসখানা হাতে করে এগিয়ে এলো। বিমলের সর্বাঙ্গ শিউরে উঠল। মুখ দিয়ে একটা অস্পষ্ট আর্তনাদ বার হতে চেয়েও হলো না। সে প্রাণপণে দু চোখ বুঝলে। তীক্ষ্ণ ক্রিসের স্পর্শ খুব ঠান্ডা। কতটা ঠান্ডা? খুব ঠান্ডা কি? ক্রিসের স্পর্শ এলো না, এলো তার পরিবর্তে দূর থেকে একটা অস্পষ্ট গম্ভীর আওয়াজ, প্রস্তরময় কুলে সমুদ্রের ঢেউয়ের প্রবল বেগে আছড়ে পড়ার শব্দের মতো গম্ভীর। কতকগুলো ব্যস্ত মানুষের সম্মিলিত দ্রুত পদশব্দ বিমলের কানে গেল। বিস্মিত বিমল চোখ খুলে চেয়ে দেখলে লোকটা ছুটে কামরার বাইরে চলে গেল। চারিদিকে একটা সারা শোরগোল। কাঠের পাটাতনের উপর অনেকগুলো পলায়ন পর মানুষের দ্রুত পায়ের শব্দ ধ্বনিত হচ্ছে। কি ব্যাপার? এ আবার কি নতুন কাণ্ড? পরক্ষণেই বিমলের মনে হলো তাদের জানখানা একটা প্রকাণ্ড দোলুনি খেয়ে একেবারে কাত হয়ে পড়বার উপক্রম করেই পরমুহূর্তে ঢেউয়ের তালে যেন আকাশে ঠেলে উঠল। নোঙরের শিকলে কড়কড় শব্দের টান ধরল। মজবুত শিকল না হলে সেই হ্যাঁচকা টানে ছিঁড়ে যেত নিশ্চয়ই। একটু পরে বিমলদের নৌকোর একজন জোয়ান মাঝি
ওর কামরায় ঢুকে হাত পায়ের বাঁধন কেটে দিবে। তখনও পাশে কোথায় খুব হইচই হচ্ছে। ব্যাপার কি বলতো? আমার বন্ধুটি কোথায়? সে ভালোই আছে। বলেই মাঝি বাইরে চলে গেল। বেশি কথা বলে না এদেশের লোক। বিমল তাড়াতাড়ি কামরার বাইরে এসে দেখলে সামনে এক অদ্ভুত ব্যাপার। নবাগত বোম্বেটে জাংখানা কঠিন প্রস্তরময় ডাঙায় ধাক্কা খেয়ে জখম হয়েছে। আর অল্প দূরে সমুদ্র বক্ষে এমন একটা অদ্ভুত দৃশ্য দেখলে যা জীবনে কখনো দেখেনি। আকাশ থেকে কালো মোটা থামের মতো একটা জিনিস নেমে সমুদ্রের জলে মিশে গিয়েছে। সে জিনিসটা আবার চলনশীল। হালকা রবারের বেলুন বা ফানুসের মতো অত বড় কালো মোটা থামটা বায়ুর গতির সঙ্গে ধীরে উত্তর থেকে দক্ষিণে ভেসে চলেছে। এই সময় সুরেশ্বর ও জাঙ্কের সারেং এসে ওদের সামনে দাঁড়ালে। সারেং বললে, উফ, কত বড় জোড়া জলস্তম্ভ মিস্টার। চীন সমুদ্রে প্রায় জলস্তম্ভ হয় বটে, কিন্তু এমন জোড়া জলস্তম্ভ আমি কখনো দেখিনি। এই জলস্তম্ভটা আজ আমাদের বাঁচিয়ে দিয়েছে। ওই কালো মোটা থামের মতো ব্যাপারটা তাহলে জলস্তম্ভ। ছবিতে দেখেছে বটে, কিন্তু বিমল বা সুরেশ্বর জীবনে প্রথম জিনিসটা দেখলে। কিন্তু ব্যাপারটা ওরা ঠিকমতো বুঝতে পারেনি। জলস্তম্ভ ওদের জীবন বাঁচালো কি করে? বেশি দেরি হলো না ব্যাপারটা বুঝতে। যখন ওরা দেখলে এই অল্প সময়ের মধ্যে সুদক্ষ সারেং নোঙর উঠিয়ে জাংখানা ডাঙা থেকে প্রায় 100 গজ এনে ফেলেছে এবং প্রতি মুহূর্তেই তীর ও সমুদ্র উভয়ের ব্যবধান বাড়ছে। সারেং ও মাছিদের মুখে শোনা গেল এই জলস্তম্ভের জোড়াটি দ্বীপের অদূরে ভেঙে গিয়ে বিপুল জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। তাতে বোম্বেরদের জাংখানাকে ঊর্ধ্বে উঠিয়ে সবেগে আছাড় মেরেছে ডাঙ্গার গায়ে। জাংখানা জখম তো হয়েছেই এবং বোধ হচ্ছে ওদের কতকগুলো লোকও ভাসিয়ে নিয়ে গিয়ে ডুবিয়ে মেরেছে। সারেং বললে, জলস্তম্ভ ভয়ানক জিনিস মিস্টার। অনেক সময় জাহাজ পর্যন্ত বিপদে পড়ে যায়। বড় বড় জাহাজ দূর থেকে কামান দেখে জলস্তম্ভ ভেঙে দেয়। আর বিশেষ করে চীন সমুদ্রে সপ্তাহে 2-1টা বালাই লেগেই আছে। দ্বীপ ছেড়ে জাংটা বহুদূর চলে এসেছে। আবার অকুল সমুদ্র। বোম্বেটে জাহাজ ও জলস্তম্ভ স্বপ্নের মতো মিলেই গিয়েছে দিগন্ত বিস্তৃত নীলিমার মধ্যে। সুরেশ্বর ও বিমল চুপ করে সমুদ্রের অপরূপ রঙের দিকে চেয়ে বসে আছে। সারেং এসে বললে, মিস্টার, আমরা হংকং থেকে বেশি দূরে নেই, কিন্তু হংকং যাব না। কোথায় যাব তবে? হংকং থেকে 50 মাইল আন্দাজ দূরে ইয়ানচাও বলে একটা ছোট দ্বীপ আছে। সেখানে আপনাদের নামিয়ে দেওয়ার আদেশ আছে আমার উপর। হংকংয়ের কাছে গেলে ব্রিটিশ মনোয়ারি জাহাজ আমাদের নৌকো তল্লাশি করবে। তোমরা ধরা পড়ে যাবে মিস্টার। পরদিন দুপুরের পরে ইয়ানচাও পৌঁছে গেল ওদের নৌকো। ক্ষুদ্র দ্বীপ। আগাগোড়া দ্বীপটি যেন একটা ছোট পাহাড়, সমুদ্রের জল থেকে মাথা তুলে জেগে রয়েছে। এখানে চীন গভর্নমেন্টের একটা বেতারের স্টেশন আছে। সমস্ত দ্বীপে আর কোনো অধিবাসী নেই, ওই বেতারের স্টেশনের জনকয়েক চীনা কর্মচারী ছাড়া। 2 দিন ওরা সেখানে বেতারের আড্ডায় কর্মচারীদের অতিথি হয়ে রইল। তৃতীয় দিন খুব সকালে ক্ষুদ্র একখানা জাংকে ওদের 10 মাইল দূরবর্তী উপকূলে নিয়ে যাওয়া হলো। বেতারে এইরকম আদেশই নাকি এসেছে। এই চীন দেশ। যদি ঢেউ খেলানো ছাদাটা চীনা বাড়ি না থাকতো, তবে চীন দেশের প্রথম দৃশ্যটা বাংলাদেশের সাধারণ দৃশ্য থেকে পৃথক করে হঠাৎ নেওয়া যেত। উপকূল থেকে 5 মাইল দূরে রেলওয়ে স্টেশন। অতি প্রকাণ্ড কড়া রৌদ্রে পদব্রজেই ওদের স্টেশনে আসতে হলো। এদেশে ওদের জামাই আদরে কেউ রাখবে না। কঠিন সামরিক জীবন যে এখন থেকেই শুরু হলো ওদের। এ কথাটা সুরেশ্বর ও বিমল হাড়ে হাড়ে বুঝল সেই ভীষণ রোদে বৃষ্টি ধুলো ভরা রাস্তা বেয়ে হাঁটতে হাঁটতে। তার উপর বেতারের কর্মচারীটি ওদের সঙ্গে ছিল। তার মুখে শোনা গেল এসব অঞ্চল আদৌ নিরাপদ নয়। দেশের রাজনৈতিক অবস্থার গণ্ডগোলের সুযোগ নিয়ে চোর, ডাকাত ও গুন্ডার দল যা খুশি শুরু করেছে। তারা দিন দুপুরও মানে না, স্বদেশী বিদেশিও মানে না। কারো ধন প্রাণ নিরাপদ নয় আজকাল। দেশ এক প্রকার অরাজক। শীঘ্রই এর একটা প্রমাণ পাওয়া গেল পথের মধ্যেই। ওরা একদলে আছে মাত্র 4 জন। রৌদ্রে সুরেশ্বরের জল তেষ্টা পেয়েছিল। চীনা কর্মচারীটিকে ও ইংরেজিতে বললে, জল কোথাও পাওয়া যাবে? রাস্তা থেকে কিছু দূরে একটা ক্ষুদ্র গ্রাম বা বস্তি। খানকতক খড়ের ঘর এক জায়গায় জড়ো করা মাত্র। চীনা কর্মচারীর পিছু পিছু ওরা সেই বস্তির দিকে গেল। বিমলের মনে হলো
একবার বৈদ্যবাটির গঙ্গার চরে এসে তরমুজ কিনতে গিয়েছিল। এ ঠিক যেন বৈদ্যবাটির চড়ার চাষি কৈবর্তদের গা খানা। একখানা গরুর গাড়ি সামনেই ছিল। তফাতের মধ্যে চোখে পড়ল সেটার গড়ন সম্পূর্ণ অন্য ধরনের। গরুর গাড়ি তো অত মোটা চাকা বাংলাদেশে হয় না। ওদের আসতে দেখেই কিন্তু বস্তির মধ্যে একটা ভয় ও আতঙ্কের সৃষ্টি হলো। মেয়ে পুরুষ যে যার ঘর ছেড়ে ছুটে বেরোলো, এদিক ওদিক দৌড় দিল। চীনা কর্মচারীও তৎপর কম নয়। সেও ছুটে গিয়ে একটি ধাবমানা স্ত্রীলোকের পথ আগলে দাঁড়ালো। স্ত্রীলোকটি দু হাতে মুখ ঢেকে মাটিতে বসে পড়ে জড়সড় হয়ে আর্তনাদ করে উঠল। ব্যাপার কি? কিছুই তো বুঝতে পারছি না। সুরেশ্বর ও বিমল অবাক হয়ে গিয়েছে। স্ত্রীলোকের বিপন্ন কণ্ঠের আর্তনাদ বিমল সহ্য করতে পারছে না। ও চেঁচিয়ে বলল, ওকে কিছু বলো না মিস্টার চংপে। ততক্ষণ ওদের সঙ্গে চীনা ভাষায় কি একটা বললে স্ত্রীলোকটিকে। কথাটা এইরকম শোনালো ওদের অনভ্যস্ত কানে। হি চিন কিচিন চিন চিন, ইচিন কিচিন সিচিন, কিচিন ফিচিন, সিচিন লিচিন। সুরেশ্বর ও বিমল ওদের কথা শুনে হেসেই খুন। কথাবার্তাগুলো যেন ওই রকমই শোনাচ্ছিল। তারপর ওরা স্ত্রীলোকটির কাছে পায়ে পায়ে গেল। আহা, যেন মূর্তিমতি দারিদ্র্যের ছবি। ভারতবর্ষীয় লোকে তবুও স্নান করে, গায়ে মাথায় তেল দেয়। ওরা তাও করে না। গায়ে খড়ি উঠেছে, মাথা রুক্ষ, শরীর অন্যাভাবে শীর্ণ ও জ্যোতিহীন। হতভাগ্য মহাচীন, হতভাগ্য ভারতবর্ষ। দুজনেই দরিদ্র, কেউ খেতে পায় না। গুরু শিষ্য দুজনের অবস্থাই সমান। বিমলের মনে মনে এই দারিদ্র্য নারী, এই দরিদ্র, হতভাগ্য, উৎপীড়িত মহাচীনের এই ভয়ার্ত অসহায় কুড়েঘরবাসী চাষি মজুর, এদের প্রতি একটা গভীর অনুকম্পা ও সহানুভূতি জাগল। মানুষ যখন দুঃখ কষ্ট পায়, সব দেশের সর্বকালে তারা এক। চীন, ভারতবর্ষ, রাশিয়া, আবিসিনিয়া, স্পেন, মেক্সিকো, এদের মধ্যে দেশের সীমা এখানে মুছে গিয়েছে। এই অভাগিনী ভয় ব্যাকুলা দরিদ্র নারী সমগ্র চীন দেশের প্রতীক। বিমল এসেছে এক হতভাগ্য দেশ থেকে, এই হতভাগ্য দেশকে সাহায্য করতে। সে তা যথাসাধ্য করবে, দরকার হলে বুকের রক্ত দিয়েও করবে।